একটা পঞ্চায়েতের মেম্বার 1 কোটি টাকার কমে বাড়ি করানো। টিএমসি 15 বছরে যে কাজ করেনি, এই একটা বছরে ক্ষমতায় আসার গদি আসার লোভে একটা বছরে তার থেকে বেশি কাজ করেছে। আমাদের এখানে মা জলের কষ্ট খুব, জল নেই, মানুষ জলের জন্য মা হা হা করে বেড়াচ্ছে। জল নেই, একটা টিউবওয়েল নেই, একটা ভালো পুকুর নেই, ভালো এইসব জল আসতেছে, দিচ্ছে না, কিচ্ছু না। আমার জীবন থেকে মনে হয় 4খানা কি 5খানা প্রধান পাল্টে, কোনো দিনও শোনেনি, মানে তাদের শুধু পায়ে ধরা বাকি মা। টিএমসি 15 বছরে যে কাজ করেনি, এই একটা বছরে ক্ষমতায় আসার গদি আসার লোভে একটা বছরে তার থেকে বেশি কাজ করেছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের শাসন। 2011 সাল থেকে আমরা যে বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে আছি, সেই বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে, অর্থাৎ এখানকার বিধানসভার দায়িত্বে রয়েছেন এখানকারই বিদায়ী বিধায়ক এবং এবারের তৃণমূল প্রার্থী জয়দেব হালদার, এবং তাদের বিপরীতে বিজেপির হয়ে লড়াই করছেন মল্লিকা পাইক, এবং তাদের সঙ্গে এখানে লড়াই করছেন অশোক গায়েন, তিনি বাম সমর্থিত আইএসএফ প্রার্থী। এবার এই বিধানসভা কেন্দ্রের কি সমস্যা সেটা দেখতেই আমরা চলে এসেছি ঠিক বিধানসভা নির্বাচনের মুখে। এই কেন্দ্র মূলত কৃষি নির্ভর, অর্থাৎ বছর পেরিয়েছে, দিন গড়িয়েছে, কিন্তু শিল্প এখানে পৌঁছায়নি। তার সঙ্গে সঙ্গে স্কুল বলতে মাত্র 2টি স্কুল, হাই স্কুল এবং প্রাথমিক স্কুলের অবস্থা, পরিকাঠামো একেবারে নিম্নমানের, এবং সেখানে বছরের পর বছর ধরে প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা কমছে। তার একটাই কারণ, পরিকাঠামোর অভাব। এখনো পর্যন্ত এই 15 বছরের তৃণমূলের শাসনে এখানের অলিতে গলিতে জল পৌঁছায়নি। পাইপ পড়েছে, জলের আশা দেখানো হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু জল এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। কোনো একটি সরকারি প্রকল্পের কাজ করতে গেলে সেই সরকারি প্রকল্পের জন্য বিভিন্ন রকমভাবে কাটমানি দাবি করেন এখানকার দলের, শাসক দলের তথাকথিত নেতারা। তার সঙ্গে সঙ্গে নির্বাচনে সাধারণ মানুষের যে ভোট, সেই ভোটটুকু দেওয়ার অধিকারও খর্ব করে দেওয়া হয়। ভোট দিতে গেলে তাদেরকে কি বলা হয়? বলা হয় যে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এই রকম এলাকায় বছরের পর বছর মানুষ রয়েছেন। হাসপাতাল বলতে নেই, সেই হাসপাতাল, যে হাসপাতাল রয়েছে একটি মাত্র হাসপাতাল, সেই হাসপাতাল থেকে কোনো রকম গুরুতর অসুখ হলে পাঠিয়ে দেওয়া হয় সুদূর কলকাতায়। কেমন আছেন এখানকার মানুষ? কথা বলবো, ঘুরবো তাদের সঙ্গে। বেহাল রাস্তার দশা, পুকুরের জল উপচে পড়া, কি সমস্যায় রয়েছেন তারা, কেন বিধায়ক একবারও তাদের কাছে আসেন না, একবারও কথা বলেন না, একবারও সমস্যার কথা জানতে চান না, সেই প্রশ্ন রাখবো। 14 বছরে যা করেনি, 15 বছরের ক্ষমতার মধ্যে 14 বছরে যে কাজ করেনি, 14 বছরে যতটা মানুষ ঘর না পেয়েছে, বাংলার আবাস যোজনা বলুন আর কেন্দ্র থেকে যে আবাস যোজনা বলুন, মানুষ যা পেয়েছে, এই একটা বছরে তার থেকে বেশি পেয়েছে। রাস্তাঘাট যা হয়েছে, 14 বছরে যে রাস্তাঘাট যতটা না যে পরিমাণ কাজ করেছে, তার হাফ পরিমাণ কাজ হচ্ছে কি এই একটা বছরেই করেছে, শুধুমাত্র ক্ষমতা আসার জন্য। 14 বছরের সঙ্গে তো আর একটা বছরের তুলনা হয় না। তাহলে একটা বছরে কাজ দেখাচ্ছে মানুষের জন্য কেন? ক্ষমতায় আসার জন্য। ক্ষমতা গদি ছেড়ে ওরা যেতে চাইছে না। মানুষের কাজ তো কী করেছে তা তো মানুষই দেখতে পাচ্ছে, মানুষ তো জনসমর্থন তো বুঝতেই পারবে যে কী মানুষের কাজটা করেছে ওরা। এছাড়া আর কি, মানুষ তো এখন ওদের সঙ্গে সেরকমভাবে দেখতে যাচ্ছে না যে অদপদভাবে জড়িত আছে। আমাদের এখানে মা জলের কষ্ট খুব, জল নেই, মানুষ জলের জন্য মা হা হা করে বেড়াচ্ছে। জল নেই, একটা টিউবওয়েল নেই, একটা ভালো পুকুর নেই, ভালো এইসব জল আসতেছে, দিচ্ছে না, কিচ্ছু না। জলের কষ্ট মা খুব আমাদের এখানে। আলো ধরো ওই দেছে, ওই একটা আলো দেছে, ওই আলোটা ওখানে দেছে, এখানে একটা বসালে এখানে হয়। কোনো জায়গায় এই রাস্তাঘাটে আলো নেই। মেয়েরা রাতে বেরোয় কি করে? এবার কি জন্য, এবার নিজেরা গাঁটির পয়সা দিয়ে একটা ডুম কিনে আর ওই তার দিয়ে ঝুলে দিয়ে থুইছি। না তো মা, এই এত বড় অন্ধকারের রাস্তায় কি যা আসা যায় মা? ওই অসুবিধে মা সব। সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার, সেটা হচ্ছে দুর্নীতি, চরম দুর্নীতি। একটা পঞ্চায়েতের মেম্বার 1 কোটি টাকার কমে বাড়ি করানো। পঞ্চায়েতের মেম্বার, আমি আপনাকে কয়েকটা বাড়ি আপনাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমার প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার এবং রিসেন্ট যারা আছে তাদের আর কি দেখিয়ে দেবো কী ব্যাপারগুলো চলছে, তদ্রূপগুলো চলছে।
সেহেতু আমরা সাধারণ মানুষ হিসেবে বলছি, গ্রামবাসী হিসেবে বলছি, যেগুলো কোনো কিছু বাস্তবে আমরা কিন্তু কোনো রূপ তার দেখতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। তাহলে টাকাগুলো কোথায় গেল? ঝড় জলে তো ভীষণ খারাপ অবস্থা হয়। হ্যাঁ, আমফানের যখন ঝড় হয়েছিল ভেবেছিলাম যে এই ঝড়ে বোধহয় আর হবে না, বাঁচবো না। সবার কাছে বলে বলে হয় না, প্রত্যেকের কাছে। আমার জীবন থেকে মনে হয় 4খানা কি 5খানা প্রধান পাল্টেছে, কোনো দিনও শোনেনি। মানে তাদের শুধু পায়ে ধরা বাকি মা, কিছুতেই শোনে না। মেয়ে ছেলে বলে বোধহয় বুঝিয়ে দেয়। আর তোমার কাকু নেই, আরও সুযোগ, আমার ছেলে নেই, একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা। তা আমার তো বাঁচতে হবে মা, বলো। আমি কি ভোট দিই না? কি করে জানি না, আমাকে মানে সবাই দাপিয়ে রেখেছে। কতবার আবেদন করেছেন আবাস যোজনার জন্য? হ্যাঁ, মানে যতবার সুযোগ পাই, যতবার জানতে পারি, যতবার মানে শুনতে পাই, ততবার যাই। তাও এখনো পর্যন্ত একটা বাড়ির ব্যবস্থা হয়নি। না, কিচ্ছু নয়। বলে না যে দেবো না, তা নয়। হ্যাঁ করব, হ্যাঁ করব, কিন্তু কারোর বাকি নেই মা, আমার ছাড়া। এটাই দেখছি। জল পৌঁছেছে বাড়ি বাড়ি? বাড়ি বাড়ি জল কোথায়, পাইপ লাইন চালু হয়ে পড়ে আছে, জল তো পৌঁছাবে না, আর মনে হয় না যে আর পৌঁছাবে। কারণ পাইপ লাইন বিছানো হয়ে গেছে আজ থেকে 2.5 বছর আগে, এখনো পর্যন্ত জল কি, মানে একটা বৃষ্টির জল ওই পাইপ থেকে আসে না। মানে দিনের পর দিন মানুষকে ভেবে পুকুর থেকেই জল তুলে বা এখানে যা কল আছে টিউবওয়েল করেছে, টিউবওয়েল হয়েছে, টিউবওয়েল এমন হয়েছে আর্সেনিক যুক্ত টিউবওয়েল। কারণ যেখানে 1000 ফুট আপনার স্যাংশন হয়, সেখানে 1000 ফুট কোনো দিন হয় না। আমাদের এখানে লেয়ার মিনিমাম 1000 থেকে 1100 ফুটের ওপরেই লেয়ার পাওয়া যায়, জলের লেয়ারটা যেটা আছে, পানীয় জলের লেয়ারটা। সেখানটা 800 ফুট লেয়ারে মানুষ কি আর্সেনিক যুক্ত জলই পান করে। তাতে মানুষের তো আর ক্ষতি হচ্ছে, আর্সেনিকযুক্ত জল পান করলে তো ক্ষতিই হবে। সেই মহামারীর মতনই তো ব্যাপার। আগেকার দিনে কি হতো, যে পুকুর থেকে জল নিয়ে খেত, তাতে মহামারী ধারণ করতো। মহামারী হয় না, এখন রোগ ব্যাধি বাড়ছে আর্সেনিকযুক্ত জল খাওয়ার ফলে। সরকার থেকে কোনো আলোর ব্যবস্থা না, কোনো আলোর ব্যবস্থা নেই, কোনো জলের ব্যবস্থা নেই। জল একটু যে মানুষের খাবে বা এ করবে, একটু জলের ব্যবস্থা কোনো নেই মা, কিচ্ছু করতেছে না মা। এখান থেকে জল যদি নিতে হয় কোথায় গিয়ে জল নিয়ে আসেন? সেই ওই পাড়ায় গিয়ে জল আনতে হবে। এই বয়স্ক যারা আপনারা রয়েছে মা, হ্যাঁ, কত অসুবিধা, কত অসুবিধা মা, তার ঠিক নেই। সেই ওই ও পাড়ায় একটা কল আছে, তাতে বোধহয় 200 জন লোক সরে। তা মা নাইন দে, এখন কলে এখন 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে মা, তবে আচ্ছা। তবে জল পাবে তুমি। 3 ঘন্টা দাঁড়ালে তবে গিয়ে জল আসে? তবে জল পাবে তুমি একটু। আর না, এত জল নেই মা, কিচ্ছু নেই, এই মরতেছি সব আমরা, এই কষ্ট। এটা সেই বছর বছর ধরে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, এখন যাবে থেকে আছি, তবে থেকেই এই যে পাইপ লাইন করেছে, কিন্তু জল দিচ্ছে না। এত কোটি কোটি টাকা সরকার খরচা করেছে, সেই কিছু কাজ হচ্ছে না, কাজ তো পুরো বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে আছে, পাইপ আছে। আমার কত বলবে, বলছি হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান না, বললে কি সমস্যা নেই। বার্ধক্য ভাতা? হ্যাঁ গো, বার্ধক্য ভাতা দেয় গো। আচ্ছা। তৃণমূলে যেটা বলেছিল যে পরিবর্তন হবে, অর্থাৎ সিপিএমের যে সমস্ত খারাপ কাজগুলো ছিল তার পরিবর্তন হবে, এটাই তো ঠিক। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যা দেখছি আর কি, সেসবগুলো কোনো কিছু হয়নি এখন। যেমন কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেমন আমরা পঞ্চায়েতে দেখবেন যে পঞ্চায়েতে অধিকাংশ প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং জল ধরো প্রকল্প থেকে আরম্ভ করে, গ্রাম থেকে সড়ক যোজনা থেকে আরম্ভ করে, এবং টিউবওয়েল থেকে আরম্ভ করে, বিভিন্ন পানীয় জল থেকে আরম্ভ করে, মানুষের মৌলিক যে সমাধানগুলো, মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কোনো কিছু হয়নি। এবং পার্টিবাজি করে, দলবাজি করে এই ঘটনাগুলো ঘটছে। আমি আসার সময় শুনছিলাম যে এখানে বিভিন্ন জায়গায় তোলাবাজি অভিযোগ রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও শুনলাম যে যদি ভোট না দেয় সেই জন্য হুমকিও দেওয়া হয়। এরকম ঘটনা ঘটে? এরকম ঘটনা শুনি, কিন্তু আমাদের এখানটায় 50 থেকে 100 মিটার দূরত্বেই মন্দিরবাজার থানা। আমাদের এই থানার জন্য, এত কাছাকাছি থানার জন্য হুমকি তো এখানে দেওয়া হয়। শুধু আমাদের গ্রামটার কথা বলতে পারি, কারণ আমি শুনি তো এরকম কিছু ঘটে, এরকম কিছু হয়।
কিন্তু মন্দিরবাজার থানার সামনে আমাদের গ্রামে না পরিস্থিতি, যেটা আমি অধপতবাজার যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, যেখানে পরিস্থিতি বুঝেছি, তার তুলনায় দেখেছি যে এখানে ওই জিনিসটা খুব কম হয়, শুধু প্রশাসনের ভয়। এখানে যারা মানুষ যদি কেউ প্রতিবাদ করতে আসে, তার দুর্নীতিতে তো এত ভরে আছে, প্রতিবাদ করতে গেলেই তাকে কেস দেওয়া হয়, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, মানে যেটা তোমাকে ফলস কেস বলে, যেটা ফলস কেস হয় না, যে কেউ কারোর নামে ডাকাতি হয়েছে হয়তো আমতলায়, দিয়ে দিলে এখানটা চুরি হয়েছে আমতলায়, তার এখানটা চুরির দায় দিয়ে দিল। আচ্ছা, মানে এখানে হাসপাতাল বলতে একটাই, সেই নায়ারহাট না আচ্ছা, ডায়মন্ডে পড়ে যায়, এটা আমাদের মন্দির বাজার। হ্যাঁ, তো এই হাসপাতালে যেতে গেলে কতটা যাতায়াত করতে হয় আপনাদের? প্রচুর রাস্তা। আমাদের নায়াঘাটটা তো বেগোলে হ্যাঁ, হলো ওই তো বললে কি আর ওখানটা তো গাড়ি টাড়ি ছিল না। আচ্ছা, এখন নতুন করে গাড়িগুলো হয়েছে, কতবার টোটো আগে ছিল। কত সময় লাগে যেতে তবু হাসপাতালে বাড়ি থেকে? মিনিট 20 লাগে। আচ্ছা, তো এই তারপর ওখান থেকে তো বেশিরভাগ বড় বড় চিকিৎসাগুলো হয় না? না না, ও যে পাঠিয়ে দেয়, ডায়মন্ড পাঠিয়ে যায়, না তো এবারে কলকাতা থেকে পাঠিয়ে দেয়। ডায়মন্ড পাঠিয়ে দিল না চিত্তরঞ্জনে, এরকম বেশিরভাগ ডায়মন্ড থেকে চিত্তরঞ্জনে বেশি। ভাঙর এইসব যায়, তো এইখান থেকে চিত্তরঞ্জন ভাঙর যাওয়া মানে তো সে অনেক। তা পাঠিয়ে দিলে কি তাও করবো? আমাদের অনেকটাই সুবিধা, আরো অন্য অন্য গ্রাম দেখোই না, হয়তো এরকম সুবিধা নাই। না না, এরকম আছেই। আরও আমাদের আরও দক্ষিণে গেলে এমন পজিশনে পড়বে, এখন 15 মিনিট 20 মিনিট হাঁটতে লাগবে, তবে কিছু পাবো। আমাদের গ্রামের, আমার এই পাশের গ্রাম, আমাদের গ্রাম, পাশের গ্রামে একটা জলপথ দেখাবো, যে আমার বাড়ির পিছনে জলপথটা কী অবস্থা হয়ে আছে দেখুন তো। জলপথটা, তার কোনো সংস্কার নেই, কোনো কিছু নেই। এছাড়াও যে আপনার যে আমাদের বাড়ির ঘরের ছেলেপুলেরা সব চলে যাচ্ছে বাইরে, সব বাইরে চলে যাচ্ছে, ওখানে গেলেই পয়সা টাকা, কিন্তু এখানে তার কোনো কর্মসংস্থানের বড় কোনো কিছু নেই, কোনো কিছুই নেই। হ্যাঁ, এই জ্বলন্ত সমস্যাগুলো, যেমন আমরা সেই আপনার চিকিৎসা থেকে আরম্ভ করে স্বাস্থ্য, চিকিৎসা, পড়া, এডুকেশান, যথেষ্ট খারাপ পরিস্থিতি। আপনার নেয়ারহাট হসপিটাল আপনি যান না, গিয়ে কোনো কিছুই মানে ট্রিটমেন্ট পাবেন না। আমাদের মন্দিরবাজার ব্লকের হচ্ছে নেয়ারহাট হসপিটাল, সেখানে যান, ওখানে রেফার করে দিচ্ছে আপনার ডায়মন্ড হারবার রেফার করে দিচ্ছে কলকাতা। আচ্ছা, আমি দেখছিলাম যে রাস্তাঘাটের বেহাল দশা, মানে এখনো পর্যন্ত বহু জায়গা হচ্ছে যেখানে পাকা রাস্তা হয়নি, আর যে কটা পাকা রাস্তা হয়েছে সে কটাও বেশ কিছু জায়গা ভেঙে গেছে, সেরকমও দেখেছি। তো এই যে রাস্তার এরকম অবস্থা, টাকাগুলো যেগুলো বরাদ্দ হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায়? সেটা যারা, আমরা তো আর রাজনীতি করি না, আমরা দূর থেকে যেটুকু বুঝি সেটুকুই আমরা আপনাকে বলতে পারবো। আপনি দেখুন না, এটা হচ্ছে কি আমাদের একটা গ্রামের ঐতিহ্য, আপনার ক্যামেরাম্যানকে ঘোরাতে বলুন, এটা গ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যাওয়ার পরে পাকা বেদি তৈরি হয়েছে। কি লাভটা হলো? যদি কাজ করারই ছিল, আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাওয়ার, গাছটা মারাই গিয়েছে, একটা বট গাছ। আমাদের মনে হয় এখনও পর্যন্ত গ্রামে কেউ কোনো বয়স্ক মানুষ বলতে পারবে না যে এই গাছটার, মানে এর আগে একটা বেদি ছিল, ইটের বেদি ছিল, অনেক মানে পুরো ভগ্নদশা অবস্থায় পড়েছিল, সেটা কে তৈরি করেছে সেইটা বলার মতন মানে কারোর ক্ষমতা ছিল না, যে এই মানুষটা বা এরা গ্রামবাসী মিলে চাঁদা তুলে যে এই জিনিসটা করেছিল। এখন জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পরে, আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাওয়ার পরে কাজ করেছে, তা করে লাভটা কী হলো আমাদের? ওখানে ওই বেদিটা তৈরি করেছে, ক্যামেরাম্যানকে আমি একবার বলবো ঘোরাতে, বেদিটা তৈরি করেছে, বেদিতে যে গাছটা বাঁচানোর জন্য যে কী পরিকল্পনাটা নিয়েছে, শুধু বেদিটা সিমেন্টের বেদি করেছে, সরকারি টাকাটা কোথায় কাজে লাগাবে সেই জন্য বেদি তৈরি করেছে, কিন্তু গাছটা বাঁচানোর জন্য গাছের গোড়ায় একতাল মাটিও দেয়নি, কোনো পরিচর্যার জন্য কিছু করেনি, ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। সব থেকে আমাদের এখানটা একটা পাঠাগার ছিল, প্রগতি পাঠাগার, মানে সব থেকে বড়ো কথা মূল্যবান বইও নষ্ট হয়ে গেছে, সেই পাঠাগারটা পুরো বন্ধ হয়ে গেছে। আমাদের ছোটোবেলাতে আমরা মাঝে সাঝে বড়দের সঙ্গে যেতাম, গিয়ে যখন টাইম পেতাম গিয়ে দেখতাম যে পাঠাগার খোলা, বড়রা অনেকেই পড়ছে বই, অনেকেই বইগুলো। আজ পাঠাগারটা মনে হয় না করে আজ টিএমসি সাজানো 15 বছরে একবারও উদ্যোগ নেয়নি যে ওই প্রগতি পাঠাগারটা খোলার জন্য। মন্দির বাজারেই অবস্থিত, আমরা দেখেছি, সে আজ না করে 10 বছর বন্ধ। সব থেকে মানুষের তো, আমার তো মনে হয় রাস্তাঘাট, দুর্নীতি, যাই কিছুই হোক, আমাদের সব থেকে যোগাযোগ ব্যবস্থাটাই তো বন্ধ করে দিয়েছে। আমরা 3বার মানুষ সবাই মিলে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে আমাদের
যে বিধায়ক আছে জয়দেব হালদারকে আমরা হচ্ছে কি আশীর্বাদ করেছি, মানুষের আশীর্বাদে উনি ব্যাপক মার্জিনেও জয়যুক্ত হয়েছেন, ঠিক আছে। তারপরে ওনার দলের কি ব্যাপার, কি স্ট্র্যাটেজি জানি না, যে ওনাকে মন্ত্রিত্ব দেয়নি সেটা ওনাদের দলের ব্যাপার। কিন্তু এখানটা একটা এই রোডে SD-18 বললে একটা সব থেকে বড় কি, যে যোগাযোগ ব্যবস্থা না থাকলে কর্মসংস্থানে, এখন মানুষ বেশিরভাগ চাষবাস তো ডিপেন্ডেড, আমাদের কৃষি প্রধান দেশ, চাষবাসে ডিপেন্ডেড। তার জন্যে যে খাল সংস্কার করার বা ছোট ছোট যে সুতি খালগুলো হয় সেইগুলো তো প্রায় ভগ্নদশা। আপনার শিক্ষার মানে চূড়ান্ত অবস্থা। আমি আপনাকে একটা কথা বলি, যখন একটা বাচ্চা ছেলে তার কিন্তু ভিতটা তৈরি হয় প্রাইমারি সেকশন থেকে তার ভিত্তিটা তৈরি হয়। সেই প্রাইমারি স্কুলগুলোর অবস্থাগুলো দেখুন তো, একটা বাড়ি যদি পোক্ত যদি না হয়, ভিতটা যদি না হয়, তাহলে বাড়িটা ভেঙে পড়ে যাবে তো, হ্যাঁ। তো সেই রকম প্রাইমারি শিক্ষাটা সবচেয়ে বড় জিনিস, সেই শিক্ষাটা নেই। এবং ফাঁকিবাজির টেন্ডেন্সিগুলো সব কিছু চলছে। স্কুলগুলো তো হাই স্কুল বলুন, প্রাইমারি স্কুলগুলো, এগুলো নানান সরকারি ব্যাপারগুলো এইগুলো চলছে, স্কুল বন্ধ থাকছে, এই ব্যাপারগুলো আসছে। স্কুলগুলোর কি পরিস্থিতি? এখানে জগদীশপুর সিটিকন্ট্রা ইনস্টিটিউশন আছে, আর আছে আমাদের গ্রামে প্রাইমারি স্কুলগুলো আছে। প্রাইমারি স্কুলগুলো দেখবেন যে অনেক কিছু জিনিস নেই সেখানে, পরিকাঠামোর অভাব, পরিকাঠামো। ছাত্রছাত্রীও কমছে, ফলে ছাত্রছাত্রী তো নেই, প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী খুব কমে গেছে, প্রচণ্ড হারে কম। একটা স্কুলে হয়তো 5 জন 6 জন, আমাদের প্রাইমারি স্কুলে কজন, 5-6 জন এরকম বাচ্চা। তাই তার ওখানে কিন্তু অ্যালোট হয়ে আছে, কিন্তু অনেক টাকা অ্যালোট, কিন্তু সেইগুলো হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে। কিরকম তোলাবাজি হয় কেন? তো তোলাবাজি ব্যাপারগুলো বলতে পারবো না। তোলাবাজি তো অন্ধকারের ব্যাপার, সেটা তো কিছু বলতে পারবে না, হ্যাঁ। আর এই হাসপাতালে তো একজনকে যদি অসুস্থ কেউ হয়, যাকে এতদূর নিয়ে যেতেই তারা মৃতপ্রায় হয়ে যাবেন, এরকম ঘটনা ঘটেছে যেখানে মারা গেছে 2-3 বার হয়েছে। আপনার অর্ধেক রাস্তায় গিয়েছে, মারা গেছে, 2-3 জন রোগী মারা গিয়েছে।